লাইভ। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ওয়াইপিএফ আয়োজিত পাবলিক পলিসি লেকচারের প্রথম অ্যাপ্লাইড লেকচারটিতে। আমরা ওয়াইপিএফ থেকে এই পাবলিক পলিসি কোর্সটি অর্গানাইজ করেছি এবং রান করছি। অক্সফোর্ড, কেমব্রিজ এবং হার্ভার্ড বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেভাবে পাবলিক পলিসি বা জননীতি পড়ানো হয় সেভাবে। যারা আগের বারের কোনো লেকচার অ্যাটেন্ড করেননি তাদের জন্য জানালাম। আর সেই সাথে আমরা আজকে খুবই সৌভাগ্যবান মনে করছি যে আমরা ওয়াইপিএফ এর প্রথম অ্যাপ্লাইড লেকচার আমরা অর্গানাইজ করতে পেরেছি। তাই আজকের লেকচারটিতে, আগের লেকচারটিতে যারা ফলো করেছেন তারা দেখেছেন আমরা ফিলসফি কিংবা বিভিন্ন পাবলিক পলিসি রিলেটেড বিষয়ে আমরা তাত্ত্বিক আলোচনা করেছি, কিন্তু আজকের লেকচারটি অনেকটা অ্যাপ্লিকেশন, কিভাবে এসব থিওরির অ্যাপ্লিকেশন আমরা রিয়েল লাইফে দেখি তার উপর। আর আজকের আমাদের লেকচারের বিষয় হলো the role of public interest litigation in law and policy reform with a special focus on the enforcement of health rights. মূলত কিভাবে জনস্বার্থ মামলা আমাদের বিচার ব্যবস্থা সংস্কারে ভূমিকা রাখে, বিশেষ করে নাগরিকদের স্বাস্থ্য অধিকার রক্ষায় কিভাবে এ ধরনের মামলা কাজ করছে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর আমরা খুব খুশি যে আজকে আমরা এই লেকচারটিতে শুরুই করছি এবং আমন্ত্রণ জানিয়েছি ব্যারিস্টার রাশনা ইমামকে, যিনি বাংলাদেশের আইন পেশার জগতে একটি সুপ্রতিষ্ঠিত নাম। তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী এবং আক্তার ইমাম অ্যান্ড অ্যাসোসিয়েটস এর ম্যানেজিং পার্টনার। সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা কিংবা উনার আইন পেশায় দক্ষতা এবং জনস্বার্থ দায়ের করা মামলা সফলতার জন্য উনি এশিয়া সোসাইটি থেকেও এশিয়ার ইয়াং লিডার হিসেবে মনোনীত হয়েছেন। যুক্তরাজ্যের বাকিংহাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি, আন্তর্জাতিক ও বাণিজ্যিক আইনে এলএলএম ডিগ্রি এবং পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ সিভিল ল ডিগ্রিও অর্জন করেছেন তিনি। আর বেশি কথা না বাড়িয়ে আমি আজকের লেকচারে যাব। তার আগে জানিয়ে দিই, আপনারা যারা আজকের লেকচারটি অংশগ্রহণ করছেন তাদের লেকচার শুনতে শুনতে কোনো প্রশ্ন যদি মাথায় থাকে, আপনারা যদি পার্টিসিপেন্টস হন বা অন্য কেউ, যে কোনো কেউ যদি আজকের লেকচারটি শুনে থাকেন, আপনারা আমাদের চ্যাট বক্সে অথবা লাইভে কমেন্ট করতে পারেন। আর আমার সাথে আমার টিমে আছে নাবিলাও কোশ্চেন গুলো নোট করবে এবং আমি এবং নাবিলা মিলে আজকে এই টকটি হোস্ট করছি। চলে যাচ্ছি আমি রাশনা ম্যাডামের কাছে। রাশনা ম্যাডাম, স্বাগত জানাচ্ছি আপনাকে ওয়াইপিএফ এর এই লেকচারে। ধন্যবাদ মৌমিতা, ধন্যবাদ ইউথ পলিসি ফোরাম আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের আজকের টপিকটা হচ্ছে রোল অফ পিআইএল ইন ল অ্যান্ড পলিসি রিফর্ম, স্পেশাল ফোকাস অন এনফোর্সমেন্ট অফ হেলথ। একটু সহজ বাংলায় বলতে গেলে আইন এবং পলিসি, স্পেশালি জননীতি সংস্কারের ক্ষেত্রে জনস্বার্থমূলক মামলা কি ধরনের ভূমিকা রাখে এবং এ নিয়ে আমরা আলাপ আলোচনা করব। এবং একটা সিগনিফিকেন্ট টাইম আমরা আরেকটা বিষয়ও দেব, এবং সেটা হচ্ছে গিয়ে এনফোর্সমেন্ট অফ হেলথ রাইটস, আমাদের স্বাস্থ্য অধিকার বলে যেটা আছে সেটার উপরে, যে জনস্বার্থমূলক মামলা মাধ্যমে আমরা কিভাবে স্বাস্থ্য অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি এবং কিভাবে করে এসেছি। আমাকে ইউথ পলিসি ফোরাম থেকে বলা হয়েছিল যে হয়তো শুরু করতে লেকচারটা, যে আমাকে পার্সোনালি কি মোটিভেট করে, কি অনুপ্রেরণা দেয় এই জনস্বার্থমূলক মামলাটা করার জন্য। তো এখানে আমি একটা জিনিস বলবো যে যতগুলো পিআইএল বা জনস্বার্থমূলক মামলা আজ পর্যন্ত করেছি তার মধ্যে বেশিরভাগই কিন্তু স্বাস্থ্য খাতের উপরে বা স্বাস্থ্য সেবা খাতের উপরে ছিল। এবং এর পেছনে কারণটা খুব সিম্পল, এবং সেটা হচ্ছে যে এই স্বাস্থ্য সেবাটা এমন একটা সেবা যেটা কিন্তু পুরোপুরি প্রোভাইডার ইনডিউসড। এখন প্রোভাইডার ইনডিউসড বলতে আমি কি বোঝাচ্ছি? প্রোভাইডার ইনডিউসড বলতে আমি বোঝাচ্ছি যে আমরা পুরোপুরি একজন বিশেষজ্ঞর পরামর্শের উপর নির্ভর করছি আমরা এই সেবাটা যখন নিতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যে জবাবদিহিতাটা এই স্বাস্থ্য সেবা খাতে থাকাটা অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু আনফর্চুনেটলি গত 1 বছর ধরে মহামারী আমাদেরকে তো অনেক কিছু শিখিয়ে গেছে, অনেক কিছু দেখিয়ে গেছে এবং এখনো দেখাচ্ছে। কিন্তু তার মধ্যে একটা জিনিস যেটা সবার কাছে খুবই অবভিয়াস হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমাদের স্বাস্থ্য সেবা খাতটা কতটা দুর্বল। এবং এখানেই কিন্তু জনস্বার্থমূলক মামলা একটা ভূমিকা রাখতে পারে এই স্বাস্থ্য খাতের এই দুর্বলতাগুলো অ্যাড্রেস করার জন্য
এবং যে একটা লিগ্যাল একটা অবকাঠামো আছে, সেই অবকাঠামোটাকে আরেকটু শক্তিশালী করার জন্য, এবং ভেরি ইম্পর্টেন্টলি আমাদের আইনে যে ঘাটতিগুলো আছে, স্বাস্থ্যসেবা খাতটাকে রেগুলেট করে যে আইনগুলো, সেই ঘাটতিগুলোকে পূরণ করার ক্ষেত্রে, এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে এনফোর্সমেন্টের ক্ষেত্রে, যে আইনগুলো আছে সেই আইনগুলোকে আদৌ প্রপারলি এনফোর্সড হচ্ছে কিনা। সো প্রায়োগিক দুর্বলতাগুলোকেও কিন্তু আমরা জনস্বার্থমূলক মামলার মাধ্যমে অ্যাড্রেস করতে পারি। তো আর বেশি ইন্ট্রোডাক্টরি কথাবার্তা না বলে আমি চলে যাই আজকে আমাদের টপিকটার উপরে। প্রথমেই যেটা দিয়ে আমি শুরু করব, খুব জেনারেল একটা ইন্ট্রোডাকশন, সেটা হচ্ছে এই জনস্বার্থমূলক মামলা জেনারেলি স্পিকিং কি ধরনের ভূমিকা রাখতে পারে, যে এই যে একটা জুডিশিয়াল টুল, এই জুডিশিয়াল টুলটাকে বা অস্ত্রটাকে উন্নয়নের জন্য আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটার একটা ধারণা দিয়ে। তো প্রথম যেটা আমার বলা যাচ্ছে সেটা হচ্ছে অ্যাক্সেস টু জাস্টিস ফর দ্য মার্জিনালাইজড মাসেস। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন রাখে সোশ্যাল জাস্টিসের ক্ষেত্রে। when I say marginalized masses, এটার অর্থটা হচ্ছে যে দুস্থ, অসহায়, দরিদ্র এবং সুবিধা বঞ্চিত যে জনগণ আছে, তাদের কাছে আমরা কিভাবে জাস্টিস বা ন্যায় বিচারকে পৌঁছে দিতে পারবো, বা ন্যায় বিচারের অ্যাক্সেসটা আমরা কিভাবে নিশ্চিত করতে পারবো, সেখানে কিন্তু জনস্বার্থমূলক মামলা একটা বড় ধরনের ভূমিকা রেখেছে। শুধু বাংলাদেশে নয়, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে, পাকিস্তানে, শ্রীলঙ্কায়, এবং এই জনস্বার্থমূলক মামলার যে এই ইনোভেটিভ একটা জুডিশিয়াল টুল, এটার উৎপত্তিও তো ইউকে এবং ইউএস থেকে এসেছে। সো এটা বহু বছর ধরে ডেভেলপ হয়ে আসছে গ্লোবালিও, কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি যে এটা রাফলি 1997 থেকে শুরু হয়েছে এই জনস্বার্থমূলক মামলার ডেভেলপমেন্ট এবং উৎপত্তিটা। তো এটা ছিল প্রথম ভূমিকাটা, যে ন্যায় বিচারের অ্যাক্সেস, দুস্থ, অসহায়, দরিদ্র জনগণের জন্য ন্যায় বিচারের অ্যাক্সেসটা নিশ্চিত করে। মুভিং অন, যেটা আরেকটা ভূমিকা পালন করেছে জনস্বার্থমূলক মামলা, সেটা হচ্ছে যে আমাদের সাংবিধানিক যে মৌলিক অধিকারগুলো আছে, ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস যেগুলো আছে, সেগুলো বলতে আমরা কি বোঝাই সেটার একটা ব্যাখ্যা দেয়া হয়েছে বিভিন্ন জনস্বার্থমূলক মামলা দায়ের করার পরে যে রায়গুলো এসছে সেই রায়গুলোর মধ্যে। সো এই ফান্ডামেন্টাল রাইটস এর যে জুরিসপ্রুডেন্সটা, সেটাকে এক্সপ্যান্ড করা হয়েছে, সবাইকে আরো ইনফরমেশন দেয়া হয়েছে যে এই অধিকারটা বলতে আমরা কি বোঝাই এবং এই অধিকারটা স্কোপটা কি এক্স্যাক্টলি। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল যেটাতে আজকে আমরা প্রাইমারিলি ফোকাস করব, সেটা হচ্ছে ল অ্যান্ড পলিসি রিফর্ম। আইনে, স্পেশালি লো ইনকাম এবং মিডল ইনকাম দেশগুলোতে আমাদের মতো, আইন এবং পলিসিগত কিন্তু অনেক ঘাটতি রয়েছে। শুধু ঘাটতি না, অনেক গ্যাপও রয়েছে আইনি অবকাঠামোগুলোতে। সো এই ক্ষেত্রে কিন্তু জনস্বার্থমূলক মামলার মাধ্যমে, আমি এলাবোরেট করব লেকচারে আরেকটু পরে, এই গ্যাপগুলোকে ফিল করা যাবে, পূরণ করা যাবে এই গ্যাপগুলোকে, এবং তাছাড়া পলিসিগত দুর্বলতাগুলোকেও কিন্তু অ্যাড্রেস করা যাবে নানাভাবে। তার মধ্যে একটা হচ্ছে যে কোনো যদি কাজ না করে, মানে ওয়ার্স্ট কেস সিনারিওটা আমি দেখছি যে আমি একটা জনস্বার্থমূলক মামলা দায়ের করলাম এবং সেটাতে খুব একটা ফল পেলাম না, রায়টা অমন কোনো শক্তিশালী কোনো রায় আসলো না, তাতেও কিন্তু একটা উপকার আছে, মানে তাতেও কিন্তু যে পুরোপুরি জিনিসটা ইউজলেস তা নয়। এখানে একটা উপকার হচ্ছে যে এটা ন্যাশনাল লেভেলে একটা কনভারসেশন শুরু করে, একটা জনসচেতনতা বৃদ্ধি করে, এবং আমাদের সবাইকে সোসাইটিতে যে ইস্যুস গুলো আছে, আমাদের সমাজে যে প্রবলেমস গুলো আছে, সেগুলোর প্রতি কিন্তু সেন্সিটিভ করে তোলে এবং ইনফরমেশন দিচ্ছে সবাইকে, এবং এই ইনফরমেশনটা কিন্তু তখন পলিসি মেকিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, যাতে করে এই পলিসি মেকিংটা ইনফর্মড এবং এভিডেন্স বেসড পলিসি মেকিং হয়। তো সেভাবে কিন্তু আইন এবং জননীতি সংস্কারের ক্ষেত্রে জনস্বার্থমূলক মামলা একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারে। চলুন আমরা নেক্সট আরেকটা রোল যেটা জনস্বার্থমূলক মামলা ভূমিকা যেটা রেখে থাকে, সেটা হচ্ছে গিয়ে সুশাসন নিশ্চিত করা।
সুশাসন নিশ্চিত করার অনেকগুলো পথ আছে জনস্বার্থমূলক মামলা দায়ের করে। একটা হচ্ছে যে কোনো সরকারের জবাবদিহিতাটা এনশোর করা, তাদের অ্যাকশনস বা ইনঅ্যাকশনস বা ফেলিয়ার্স এর জবাবদিহিতা। এবং আরেকটা হচ্ছে কার্বিং এক্সেসিভ অর অ্যাবিউস অফ পাওয়ার্স, সেটাও কিন্তু জনস্বার্থমূলক মামলার মাধ্যমে করা যায় এবং করা হয়েছে বিভিন্ন দেশে। এবং লিস্ট বাট ডেফিনেটলি নট দ্য লিস্ট, আমাদের বিচার বিভাগের উপরে আস্থা সৃষ্টি করা এবং এই আস্থাটাকে বজিয়ে রাখা, এটা হচ্ছে আরেকটা বড় ধরনের ভূমিকা জনস্বার্থমূলক মামলার রয়েছে এখানে। এটা যদি আরেকটু ভেঙে আমি বলি, গণতন্ত্রে কিন্তু আমাদের বিচার বিভাগ নির্বাচিত নয়। তো অনেক সময় দেখা যায় যে এই কারণে বিচার বিভাগ হয়তো প্রশ্নবিদ্ধ হতে পারে বিচার বিভাগের বিভিন্ন কার্যক্রম, এবং তার জন্যই কিন্তু বিচার বিভাগের কাছে এই জনস্বার্থমূলক মামলার মাধ্যমে আস্থাটা তৈরি করার প্রয়োজন, এবং আস্থাটা তৈরি করেছেও আমরা দেখেছি বিভিন্ন দেশে, এবং আমাদের দেশেও 20 বছরের উপর থেকে হয়ে আসছে জনস্বার্থমূলক মামলা। তো এটা ভেরি ব্রডলি স্পিকিং হচ্ছে যে ভূমিকাগুলো জনস্বার্থমূলক মামলা ভূমিকা যেটা সোসাইটিতে সোশ্যাল জাস্টিসের জন্য পালন করে থাকে। চলুন এখন আমরা আমাদের লেকচারের মেইন পার্টগুলোতে চলে যাই। আমি চেষ্টা করব বেশি আইনি জার্গন ব্যবহার না করার, কারণ আমার মনে হয় না অডিয়েন্সে খুব বেশি আইনজীবী আছে। সো চেষ্টা করব, তা আপনাদের যদি কোনো কনফিউশন থাকে কোনো টার্মিনোলজির ক্ষেত্রে, প্লিজ কোয়েশ্চেন আনসার সেগমেন্ট যখন আসবে আমাকে ডো নট হেজিটেট টু আস্ক মি। তো সবচেয়ে প্রথমে যে জনস্বার্থমূলক মামলা নিয়ে তো আমি এতক্ষণ কথা বললাম যে কি কি ধরনের ভূমিকা রাখতে পারে। তো এখন প্রশ্ন যাচ্ছে যে আই এম শিওর অনেকের মনেই প্রশ্ন যাচ্ছে যে জনস্বার্থমূলক মামলা জিনিসটা কি, এটার বেসিসটা কি। তো সেই জবাবটা দেওয়ার আগে আমি কিছু কনসেপ্টস যেটা আপনাদের জানা হয়তো প্রয়োজনীয়, হয়তো আপনারা বেশিরভাগ জনই জানেন, কিন্তু তাও আমি একটু ক্ল্যারিফাই করতে চাবো। এবং তার মধ্যে একটা হচ্ছে, একটা রাষ্ট্রের যে ক্ষমতাগুলো আছে, আমাদের সংবিধান কিন্তু সেই ক্ষমতাগুলোকে 3 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে আইন প্রণয়ন করা, টু মেক লজ, আর একটা হচ্ছে সেই আইনটা প্রয়োগ করা, টু এনফোর্স লজ, এবং থার্ডটা হচ্ছে কোনো বিরোধের উৎপত্তি হলে সেই বিরোধটার অ্যাডজুডিকেট করা, সেই আইনগুলোকে অ্যাপ্লাই করে। এই 3টা ক্ষমতা, এই 3টা ক্যাটাগরি অফ পাওয়ার্স যে কোনো রাষ্ট্রের, আমাদের দেশে সেটা দেয়া হয়েছে রাষ্ট্রের 3টা অঙ্গকে। একটা হচ্ছে লেজিসলেচার বা আইনসভা, আরেকটা হচ্ছে এক্সিকিউটিভ বা নির্বাহী বিভাগ, এবং আরেকটা হচ্ছে জুডিশিয়ারি, বিচার বিভাগ। সো দিজ আর দ্য 3 organs অফ দ্য স্টেট। এই 3টা অর্গানকে 3টা ভিন্ন কাজ দেয়া হয়েছে। এটাকে আমরা ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার্স বলি, যে একটা রাষ্ট্রের এই ক্ষমতাগুলোকে 3টা অঙ্গের মধ্যে ভাগাভাগি করে দেয়া হয়েছে। আচ্ছা, এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ জনস্বার্থমূলক মামলার যে এই টুলটা, এটা কিন্তু একটা জুডিশিয়াল টুল। এই টুলটার অনেক সময় প্রশ্নবিদ্ধ হয় যে জুডিশিয়ারি জনস্বার্থমূলক মামলার অজুহাতে লেজিসলেচার এবং এক্সিকিউটিভ মানে আইনসভা এবং নির্বাহী বিভাগের যে সাংবিধানিক রোলটা আছে, যে ভূমিকাটা আছে, দায়িত্বগুলো আছে, সেগুলো হস্তক্ষেপ করছে। এই কারণেই কিন্তু আমি এই কনসেপ্টটা আগে ক্লিয়ার করলাম যে আমাদের 3টা বিভাগ আছে, এবং জুডিশিয়ারির ওপরে এই জুডিশিয়ারি অনেক সময় দোষারোপ হয়ে থাকে অনেক জনস্বার্থমূলক মামলায়। তো সেটা নিয়ে আমরা একটু পরে এলাবোরেট করব। প্রথমে চলুন আরো দুটো কনসেপ্ট একটু ক্লিয়ার করে নিই। আমাদের সংবিধান যেটা আছে বাংলাদেশে, সেখানে কিন্তু পার্ট 3-তে মৌলিক অধিকারগুলো দেয়া আছে, মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস, এবং পার্ট 2-তে দেয়া আছে একটা রাষ্ট্র পরিচালনা করার মূল নীতিগুলো। তো মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনা করার মূল নীতি, এই দুটোর মধ্যে মেইন যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে যে মৌলিক অধিকারগুলো কিন্তু জুডিশিয়ালি এনফোর্সেবল।
মানে কারো অধিকার যদি লঙ্ঘন করা হয় সেক্ষেত্রে আপনি কোর্টে যেতে পারবেন, কোর্টে প্রতিকার চাইতে পারবেন রিট মামলা দায়ের করে। ওয়েরাজ যদি রাষ্ট্র পরিচালনা করার মূল নীতিগুলো লঙ্ঘন করা হয় সেগুলো কিন্তু জুডিশিয়ালি এনফোর্সেবল না, আপনি কোর্টে যেতে পারবেন না। এবার যদি চলে যাই যে একটা জনস্বার্থমূলক মামলা লিগ্যাল বেসিসটা কি, আমাদের সংবিধানের আর্টিকেল 102 হচ্ছে জনস্বার্থমূলক মামলার আইনি যে বেসিসটা, যার বলে এই মামলাটা ফাইল করা হয়। আর্টিকেল 102 সহজ করে বলতে গেলে আমাদের বিচার বিভাগ, মেইনলি মহামান্য হাইকোর্ট বিভাগকে ক্ষমতা দিয়েছে যে আদেশ এবং নির্দেশনা দেয়ার পাবলিক অথরিটিসকে যদি কোনো ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকারের লঙ্ঘন হয়ে থাকে, এবং সেক্ষেত্রে জনস্বার্থমূলক মামলা কোর্ট নিজে থেকে দিতে পারে, ইনস্টিটিউট করতে পারে, যেটাকে আমরা সুও মোটো রুল ইস্যু করা বলে থাকি, বা কেউ কোনো এগ্রিভড ব্যক্তি যে এই মৌলিক অধিকারের লঙ্ঘনের মাধ্যমে এগ্রিভড হয়েছে সে অ্যাপ্লাই করতে পারে, রিট পিটিশন দায়ের করতে পারে মহামান্য হাইকোর্ট বিভাগে। বা অনেক কেসে আমরা দেখতে পেরেছি, এবং বেশিরভাগ জনস্বার্থমূলক মামলায় কিন্তু যে ব্যক্তি ফাইল করছেন, যে পিটিশনার, সে কিন্তু এগ্রিভড না। এগ্রিভড হচ্ছে তার মানে লক্ষ লক্ষ হাজার হাজার যারা এগ্রিভড হচ্ছে তাদের পক্ষ থেকে কোনো এনজিও বা কোনো পাবলিক স্পিরিটেড সিটিজেন এই মামলাটা কোর্টে এনেছে। তো লিগ্যাল বেসিসটা একটা জনস্বার্থমূলক মামলা হচ্ছে আর্টিকেল 102-তে, এবং আপনার এগ্রিভড ব্যক্তি হতে হবে না এটা দায়ের করার জন্য। আপনি পাবলিক স্পিরিটেড একজন সিটিজেন যে জেনুইনলি কনসার্নড এই আমাদের সমাজে যে সমস্যাগুলো আছে এগুলো বা ইনজাস্টিসেস গুলো আছে সোশ্যাল, এটা নিয়ে সেও দায়ের করতে পারে, বা কোনো এনজিও বা রাইটস অর্গানাইজেশনস তারাও দায়ের করতে পারে এবং করে থাকে। তো এটা হচ্ছে জনস্বার্থমূলক মামলার বেসিসটা। এখন চলুন আমরা একটু ল অ্যান্ড পলিসি রিফর্মে কি ধরনের ভূমিকা রাখতে পারে এবং রেখেছে আজ পর্যন্ত সে ব্যাপারে আপনাদেরকে একটা ধারণা দিই। আমাদের উন্নয়নের যে যাত্রাটা, এখানে কিন্তু আইন এবং পলিসি সংস্কার একটা বড় ধরনের ভূমিকা রাখবে এবং রাখছে। সো আইন এখানে একটা বিষয়গুলো জনস্বার্থমূলক মামলার মাধ্যমে আইন এবং পলিসিগত সংস্কার আনা সম্ভব এবং প্রচুর এসেছে, এবং এটা কিন্তু গুটি কয়েক বিষয়বস্তুর উপরে যে জনস্বার্থমূলক মামলা করা হয়েছে তা না। আন্তর্জাতিকভাবেও যদি আপনি দেখেন এমন কোনো বিষয়বস্তু বা এরিয়া নেই যেটার উপরে জনস্বার্থমূলক মামলা করা হয়নি। স্পেশালি আপনি যদি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে তাকান, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, এবং এত দূরও যেতে হবে না, আপনি যদি বাংলাদেশেই তাকান 97 থেকে এই 2021 পর্যন্ত এমন কোনো বিষয়বস্তু নেই যেটার উপরে জনস্বার্থমূলক মামলা করা হয়নি। এবং অনেক উদাহরণ আছে আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে, যে মামলাগুলো আমি করেছি, নিজে দায়ের করেছি, সেগুলো নিয়ে আমি এলাবোরেটলি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলাপ করব কিছুক্ষণই। কিন্তু সেখানেও আপনারা দেখবেন যে জনস্বার্থমূলক মামলার মাধ্যমে আইন এবং নীতিতে সংস্কার বা পরিবর্তন এসেছে। এবং এই বিষয়বস্তুগুলোর যদি একটা ধারণা দিই, যে পরিবেশ থেকে শুরু করে স্বাস্থ্য অধিকার, মানবাধিকার, জেন্ডার জাস্টিস, তারপরে হচ্ছে যৌন হয়রানি প্রতিরোধ করার জন্য, তারপরে টু ফিঙ্গার টেস্ট যেটা ছিল রেপ ভিকটিমসদের উপরে করা হতো, যেটা অত্যন্ত ডিগ্রেডিং এবং আনসাইন্টিফিক, এই টেস্টের উপরে যে মামলাটা হয়েছে ডিক্লেয়ারিং যে এই টু ফিঙ্গার টেস্টটা ইলিগাল। তারপরে ম্যারিটাল রেপের উপরে যে বিধানটা আছে আমাদের পেনাল কোডে, যেখানে ম্যারিটাল রেপকে রেপ হিসেবে গণ্য করা হচ্ছে না, সেটাকেও কিন্তু চ্যালেঞ্জ করে কিছুদিন আগেই জনস্বার্থমূলক মামলা দায়ের করা হয়েছে। তাছাড়া কর্পোরাল পানিশমেন্ট শিশুদের উপরে, সেটাকে ব্যান করে জনস্বার্থমূলক মামলা করা হয়েছে। ইন্ডাস্ট্রি রিলোকেশন এর উপরে জনস্বার্থমূলক মামলা করা হয়েছে। করাপশনের উপরে করা হয়েছে। ম্যানপাওয়ার সেক্টরে যে অলিগোপলি বা সিন্ডিকেশন গুলো ছিল বেআইনি, সেগুলোর উপরে করা হয়েছে।
ফায়ার সেফটির উপরে করা হয়েছে, এমন কিছু নেই যেটার উপরে করা হয়নি। এবং অনেক ক্ষেত্রে লাভ হয়েছে এবং ইতিবাচক আমরা পরিবর্তন দেখেছি আইনে, পলিসিতে। এবং আইন পলিসিতে না হলেও জনগণের মাঝে কিন্তু একটা সচেতনতার বৃদ্ধি হয়েছে, আমরা আরো সেন্সিটিভ হয়েছে এই ইস্যুগুলোর প্রতি, এবং একটা ন্যাশনাল লেভেলে কনভারসেশন শুরু হয়েছে। সো এখন চলুন আমরা দেখি যে কিছু এক্সাম্পলস। আমাদের হাতে যেহেতু বেশি সময় নেই, আমি বাংলাদেশের উদাহরণগুলো দিয়ে শুরু করি। এবং তার মধ্যে আজকে আমরা যেহেতু ফোকাস করছি বিশেষভাবে স্বাস্থ্য অধিকারের উপরে, চলুন আমি 3টা মামলার কথা আপনাদেরকে আজকে বলবো, যেখানে বলা যায় যে স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এবং এনফোর্সড হয়েছে। তার মধ্যে প্রথম যে মামলাটার কথা আমি বলতে চাই সেটা ফাইল করা হয়েছিল 2016-তে। এই মামলাটা জরুরি স্বাস্থ্য সেবার উপরে ছিল। হয়তো আপনারা অনেকেই শুনেছেন বা হয়তো শোনেননি, তো আমি আরেকটু বিস্তারিতভাবে বলছি। প্রথমে আমি একটু প্রেক্ষাপটটা দেব যে কোন সমস্যাটা আমরা অ্যাড্রেস করতে চাচ্ছিলাম এই জনস্বার্থমূলক মামলার মাধ্যমে। সমস্যাটা হচ্ছে যে জরুরি স্বাস্থ্য সেবা পাবার অধিকার কি জনগণের আছে কি না, এটা ছিল প্রশ্নটা আমাদের সামনে। তো এখানে আমাদের সংবিধানে একটু ফেরত যেতে হয়, যে প্রথমত রাইট টু হেলথ বা স্বাস্থ্য অধিকার কিন্তু আন্তর্জাতিকভাবে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার যে ইনস্ট্রুমেন্টস গুলো আছে সেখানে রেকগনিশন পেয়েছে। তো সেটার উপরে আমি বেশি সময় আর না দিয়ে চলুন আমরা আমাদের সংবিধানে চলে যাই, যে আমাদের সংবিধানে কি বলা আছে স্বাস্থ্য অধিকার নিয়ে। স্বাস্থ্য অধিকার কি জুডিশিয়ালি এনফোর্সেবল? স্বাস্থ্য অধিকার কি একটা মৌলিক অধিকার হিসেবে গণ্য করা হচ্ছে কি না? তো এটার আনসার হচ্ছে স্বাস্থ্য অধিকার কিন্তু এক্সপ্রেসলি মৌলিক অধিকারের মর্যাদা আমাদের সংবিধানে কোথাও পায়নি। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, আমাদের সংবিধানে যে আর্টিকেল 32 আছে, যেখানে রাইট টু লাইফ, যে কোনো কাউকে জীবন থেকে বঞ্চিত করা যাবে না, যেখানে রাইট টু লাইফকে মৌলিক অধিকারের মর্যাদা দিয়েছে, ওভার দ্য ইয়ার্স কিন্তু জুডিশিয়াল ইন্টারপ্রিটেশনের মাধ্যমে এই রাইট টু লাইফকে একটা অত্যন্ত ওয়াইড ইন্টারপ্রিটেশন দেয়া হয়েছে, যেটা ইনক্লুডস রাইট টু হেলথ। সো স্বাস্থ্য অধিকারকে এই জীবন থেকে বঞ্চিত করা যাবে না, এই অধিকারের মধ্যেই ঢোকানো হয়েছে জুডিশিয়াল ইন্টারপ্রিটেশনের মাধ্যমে। সো আপনি বলতে পারেন যে থ্রু দ্য ব্যাক ডোর স্বাস্থ্য অধিকার কিন্তু জুডিশিয়ালি এনফোর্সেবল হয়ে গেছে, এবং এটাতে অনেক দিন হয়ে গেছে, শুধু আমাদের দেশে নয় ইন্ডিয়াতেও হয়েছে। তাছাড়া আরেকটি জিনিস আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের সংবিধানে মৌলিক অধিকার আছে যেগুলো জুডিশিয়ালি এনফোর্সেবল, এবং আরেকদিকে আছে রাষ্ট্র পরিচালনা করার মূল নীতিগুলো। এই রাষ্ট্র পরিচালনা করার মূল নীতিগুলো যদিও জুডিশিয়ালি এনফোর্সেবল না, যে এটা লঙ্ঘন করলে আপনি ডিরেক্টলি কোর্টে যেতে পারবেন না, কিন্তু তা বলে এই না যে এগুলো শুধু পায়াস ডেক্লারেশন, যে এগুলোর কোনো অ্যাকচুয়াল মিনিং বা ইম্প্যাক্ট নেই। এগুলো কিন্তু আমাদের রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে আমাদের গণনায় নিতে হবে, আইন প্রণয়ন করার ক্ষেত্রে গণনায় নিতে হবে, আইন ইন্টারপ্রিট করার ক্ষেত্রে গণনায় নিতে হবে। এবং তার মধ্যে দুটো আর্টিকেল, আর্টিকেল 15 এবং আর্টিকেল 18, এই দুটোতে কিন্তু স্পষ্ট করে বলা আছে যে যে কোনো রাষ্ট্রের অন্যতম দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ পাবলিক হেলথ, জনস্বাস্থ্যের উন্নতি সাধন। এবং আরেকটা বলা আছে যে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে জীবন ধারণের যে মৌলিক উপকরণগুলো, অন্ন, খাদ্য, বস্ত্র এবং মেডিকেল কেয়ার বা চিকিৎসা, সেটাও ইমপ্রুভ করার, একটা স্টেডিলি ইমপ্রুভ করার। তো এগুলো সব হচ্ছে কনস্টিটিউশনাল বেসিস এই স্বাস্থ্য অধিকারের, এবং এইগুলোকেই ব্যবহার করে, এগুলোই কোর্টের সামনে তুলে ধরে আমরা জরুরি স্বাস্থ্য সেবার জনস্বার্থমূলক মামলাটা দায়ের করি বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট এবং সাইফ কামাল বলে একজন ব্যক্তি, ওনাদের পক্ষ থেকে। তো এখানে আমি বলি যে প্রেক্ষাপটটা কি ছিল এই মামলার, অত্যন্ত মর্মান্তিক একটা প্রেক্ষাপট,
সাইফ কামাল বলে একজন, উনি গাড়ি চালিয়ে যাচ্ছিলেন, যখন উনি দেখতে পারলেন যে একটা বাস থেকে, বাসের যে হেল্পার ছিল 18-19 বছরের একটা ছেলে হবে, পড়ে যায় এবং সে ওর বাসটাই ওর উপর দিয়ে চলে যায়, তাতে করে লোয়ার পার্ট অফ হিজ বডি পুরোপুরি থেতলে গেছিল এবং সে ওই অবস্থায় রাস্তায় পড়েছিল। তো এই দৃশ্যটা দেখে সাইফ কামাল উনি গাড়ি থেকে নেমে ভিকটিমকে গাড়িতে তার তুলে নিলেন এবং পর 3টা প্রাইভেট হাসপাতালে গেলেন এবং 3টা প্রাইভেট হাসপাতালই তাকে ফিরিয়ে দিল, তাকে কোনো ধরনের চিকিৎসা দিতে চাইলো না। সাইফ কামাল নিজের থেকে টাকাও অফার করলেন যে ফাইন্যান্সিয়াল, মানে আমার কাছে অর্থ আছে, আপনি এটা নেন কিন্তু এনার জীবনটা বাঁচান, কিন্তু সেটাও করলো না। বললো যে না, অ্যাক্সিডেন্ট ভিকটিম, আপনি পুলিশ স্টেশনে যান, রিপোর্ট করে তারপরে আসেন। তো জীবন এভাবে, লাইফ তো অবভিয়াসলি লাইফ সেভিং তো এভাবে হয় না, কারণ উনি তো বেঁচে থাকবেন না পুলিশ স্টেশনে রিপোর্ট হওয়া পর্যন্ত। এবং তাই হলো, শেষ পর্যন্ত যেটা হলো যে উনি তারপরে একটা পুলিশ স্টেশনে গিয়ে সাব ইন্সপেক্টরের সাহায্যে যখন 4th হসপিটালটাতে গেল, বাই দ্যাট টাইম 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় পার হয়ে গেছে এবং অ্যাক্সিডেন্ট ভিকটিম মারা যান। এটা কিন্তু কোনো নতুন ফেনোমেনন বাংলাদেশে নয়, এটা কিন্তু খুব কমন একটা ফেনোমেনন, যেটা আমরা মহামারীর অনেক আগে থেকে দেখে এসেছি। এবং মহামারীর সময়ও আপনারা লক্ষ্য করবেন যে এভরি আদার ডে আমাদের পত্রপত্রিকায় নিউজ থাকতো যে ফিরিয়ে দিচ্ছে, এমার্জেন্সি পেশেন্টস ফিরিয়ে দিয়েছে, 5টা হাসপাতাল 6টা হাসপাতাল ঘুরে তারপরে মারা গেছেন চিকিৎসা না পেয়ে। সো এই যে ফেনোমেননটা, যে জরুরি স্বাস্থ্য সেবা পাচ্ছে না, এটাকে অ্যাড্রেস করেই জনস্বার্থমূলক মামলাটা করা হয়। কিন্তু সেই জনস্বার্থমূলক মামলার একটা সীমিত ছিল, সেটা লিমিটেশন ছিল, সেটা ছিল যে এটা রোড অ্যাক্সিডেন্ট ভিকটিমস এর কনটেক্সটেই করা হয়েছে। এবং এটার পেছনেও একটা কারণ ছিল, এবং কারণটা হচ্ছে যে রোড অ্যাক্সিডেন্টসের স্ট্যাটিস্টিক্স এত ভয়াবহ। আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই যে 2019-এ 4000-এর উপরে রোড অ্যাক্সিডেন্টস হয়েছে এবং 4000-এর উপরে মানুষ মারা গেছেন রোড অ্যাক্সিডেন্টস থেকে, এবং পার্মানেন্টলি ডিসেবলড হয়েছেন প্রায় 8000-এর উপরে মানুষ। তো অত্যন্ত আশঙ্কাজনক স্ট্যাটিস্টিক্স, এবং তার জন্যই আমাদের মনে হয়েছে যে রোড অ্যাক্সিডেন্ট ভিকটিমস এর ক্ষেত্রে জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণটা অত্যন্ত প্রয়োজনীয় এবং আর্জেন্টলি পদক্ষেপ নিতে হবে। তো আমরা ব্লাস্টের পক্ষ থেকে এবং সাইফ কামালের পক্ষ থেকে জনস্বার্থমূলক মামলাটা দায়ের করি, এবং দায়ের করে আমরা কোর্ট থেকে চাই যে একটা মাল্টি স্টেক হোল্ডার কমিটি গঠন করা হোক, যারা এক্সপার্ট কনসালটেশনের মাধ্যমে একটা নীতিমালা প্রণয়ন করবে এই জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের জন্য। এখানে আমি একটু একটা কারণ বলি যে আমরা নীতিমালাটা চেয়েছি কেন। কারণ আমরা যখন লিগ্যাল রিসার্চ করলাম মামলাটার আগে, আমরা দেখতে পেলাম যে কয়েকটা আইন আছে যেটা স্বাস্থ্য সেবা খাতকে রেগুলেট করে, কিন্তু এই আইনে কোথাও কিন্তু সুস্পষ্টভাবে বলা নেই যে একটা হাসপাতাল বা ক্লিনিক জরুরি স্বাস্থ্য সেবা দিতে বাধ্য। এবং আমাদের কাছে মনে হলো এই যে লুপহোল বা গ্যাপটা ছিল, এটাকে এক্সপ্লয়েট করা হচ্ছিল। এটার জন্যই হয়তো কিছু দূর হলেও জবাবদিহিতাটা ইন্ট্রোডিউস করা হচ্ছিল না, যে আপনি সেবা না দিয়ে ফিরিয়ে দেওয়ার পরে সে যদি মারা যায় বা পার্মানেন্টলি ডিসেবলড হয়ে থাকে, সেক্ষেত্রে কোনো ধরনের অ্যাকশন সেই হাসপাতালের এগেনস্টে নেওয়া হচ্ছিল না। তো তার জন্যই আমরা ডিটেইল একদম বিস্তারিত নীতিমালা চাইলাম মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে। তো রুল ইস্যু করা হলো, একটা কমিটি গঠন করা হলো, এবং প্রায় 2.5 থেকে 3 বছর ধরে শুনানি হলো। কমিটি নীতিমালা প্রণয়ন করলেন, নীতিমালাটা কোর্টে দাখিল করলেন, তারপরে আমরা সেই নীতিমালাটার উপরে আরো কিছুদিন কাজ করলাম, সেটাকে ফাইন টিউন করার জন্য, সব ধরনের স্টেক হোল্ডার্সদের সাথে কনসালটেশন করার জন্য যে এই নীতিমালাটাকে কিভাবে শক্তিশালী করা যায়। এবং ফাইনালি যে নীতিমালাটা বের হলো, সেটাকে মহামান্য হাইকোর্ট বিভাগ আইনের মর্যাদা দিলেন, যতদিন পর্যন্ত এ ব্যাপারে সুনির্দিষ্ট আইন প্রণয়ন করা না হয়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এই জনস্বার্থমূলক মামলার মাধ্যমে কিন্তু আইন একভাবে বলতে গেলে আইন প্রণয়ন করা হয়ে গেল। যে আইনে একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটাকে পূরণ করা হলো এই নীতিমালার মাধ্যমে, এবং নীতিমালাটাকে আইনের মর্যাদা দেয়া হলো
যতদিন পর্যন্ত এ ব্যাপারে আইন প্রণয়ন করা না হয়। তো এই রায়টা আমরা পেলাম 2018-তে, এবং রায়ে আরো কিছু নির্দেশনা ছিল বাস্তবায়নের উপরে, যে একটা নির্ধারিত সময়ের মধ্যে এই নীতিমালাটাকে ডিসেমিনেট করতে হবে এবং যাতে বাস্তবায়ন করতে সুবিধা হয়। এটা ছিল আমাদের প্রথম মামলা, যেটা একভাবে দেখতে গেলে জনস্বার্থ, এই জরুরি স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আইনি অবকাঠামো তৈরি করেছে। একটা প্রথম পদক্ষেপ বললে হয়তো আরো অ্যাকিউরেট হবে, কারণ একটা আইনি অবকাঠামো পুরোপুরি এখনো তৈরি হয়নি, কিন্তু একটা প্রথম পদক্ষেপ আইনি অবকাঠামো তৈরি করার ক্ষেত্রে এই নীতিমালাটা অবশ্যই একটা অন্যতম ভূমিকা রেখেছে এবং রাখবে। এখানে স্পষ্ট করে এই নীতিমালায় অনেক কিছু বলে দেওয়া হয়েছে, এবং একটা বলে দেওয়া হয়েছে যে আর্থিক অক্ষমতার কারণে এবং অন্য কোনো কারণে, যেরকম মেডিকো লিগাল নেচার অফ দ্য কেস, পুলিশ স্টেশনে রিপোর্ট করে আসেন, তারপরে আমরা আপনার জীবন বাঁচাবো, যে কোনো কারণেই আপনি জরুরি স্বাস্থ্য সেবা থেকে কাউকে বঞ্চিত করতে পারবেন না। যে কোনো হাসপাতালে যখন এরকম পেশেন্ট নিয়ে যাওয়া হবে, সেই হাসপাতালের দায়িত্ব হচ্ছে তাকে স্টেবিলাইজ করা, তার স্ক্রিনিং করা, তাকে স্টেবিলাইজ করা, এবং তারপরে যদি সেই হাসপাতালের অ্যাডেকুয়েট ফেসিলিটিস না থেকে থাকে, নিজ দায়িত্বে হাসপাতালে তাকে ট্রান্সফার করতে হবে এমন কোনো হাসপাতালে যেখানে সে সেই চিকিৎসাটা পেতে পারে। এই ব্যাপারগুলো কিন্তু খুব স্পষ্ট করে এই নীতিমালায় চলে এসেছে। তাছাড়া ডিজি হেলথ সার্ভিসেসে একটা সেল গঠন করতে বলা হয়েছে সেই নীতিমালায়, যেই সেলের দায়িত্ব হবে এই নীতিমালার বাস্তবায়নটা মনিটর করা, যে আদৌ হাসপাতাল, ক্লিনিকস, পুলিশ, সব রেলেভেন্ট স্টেক হোল্ডার্স যাদের ওপরে এই নীতিমালাটা প্রযোজ্য, তারা কি এই নীতিমালা মেনে চলছে কিনা সেটা মনিটর করা। তারপরে পুলিশের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে যে অ্যাম্বুলেন্স যদি না থাকে তাহলে পুলিশ নিজ দায়িত্বে নিজের গাড়িতে হাসপাতালে পৌঁছে দেবে এরকম রোড অ্যাক্সিডেন্ট ভিকটিমসদের। এবং আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এই নীতিমালায় এসছে, সেটা হয়েছে প্রত্যেকটা হাসপাতালের লাইসেন্সের কন্ডিশন করে দিতে হবে যে তাদের একটা জরুরি স্বাস্থ্য সেবা বিভাগ থাকবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেপ, কারণ বেশিরভাগ হাসপাতালগুলোতেই বাংলাদেশে জরুরি স্বাস্থ্য সেবা আইদার নেই, বা যদি থেকেও থাকে সেটার অবস্থাটা অত্যন্ত শোচনীয়, যে যেখানে গেলে আপনি কোনো ধরনের জরুরি স্বাস্থ্য সেবা পাবার কোনো সুযোগ নেই। সো সে ব্যাপারটাও অ্যাড্রেস করা হয়েছে যে লাইসেন্সের মধ্যে থাকতে হবে, এবং একটা তালিকা তৈরি করতে বলা হয়েছে যে একটা জরুরি স্বাস্থ্য সেবা বিভাগের কি কি জনবল, ইনফ্রাস্ট্রাকচার এবং মেডিসিন থাকা উচিত সেগুলোর একটা তালিকা। তো আনফর্চুনেটলি এখনো এটা আমরা যত দ্রুত গতিতে ভেবেছিলাম যে বাস্তবায়ন হবে সেটা হয়নি, যে কারণে আমাদের আবার আদালতে ফেরত যেতে হয়েছে, একটা কন্টেম্পট মামলা ফাইল করতে হয়েছে, যে যাতে করে এই নীতিমালাটা ডিসেমিনেশন শুরু হয় এবং বাস্তবায়ন শুরু হয়। কিন্তু আমাদের লড়াইটা চালু আছে। চলুন আমরা জরুরি স্বাস্থ্য সেবা থেকে, যেহেতু সময় আমাদের হাতে বেশি নেই, আমি আরো দুটো মামলা নিয়ে কথা বলবো, জনস্বার্থমূলক মামলা, যেখানে আইনের সংস্কার এসেছে বা পলিসিতে সংস্কার এসেছে। তার মধ্যে একটা মামলা হয়েছে যেটা বহুল আলোচিত একটা মামলা, সেটা হচ্ছে মেডিকেলি অপ্রয়োজনীয় সি সেকশন রোধে যে জনস্বার্থমূলক মামলাটা আমরা দায়ের করেছি বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্টের পক্ষ থেকে। তো এখানে যে সমস্যাটা আমরা অ্যাড্রেস করার জন্য এই মামলাটা করি সেটা হচ্ছে যে বেশ কয়েক বছর থেকে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ এবং ICDDRB একটা যৌথ ক্যাম্পেইন লঞ্চ করেছিল, স্টপ আননেসেসারি সি সেকশন। সো এই যৌথ ক্যাম্পেইনের মাধ্যমে পত্র পত্রিকায় অনেক স্ট্যাটিস্টিক্স শেয়ার করা হয়েছে যেটা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। তার মধ্যে যে স্ট্যাটিস্টিক্সটা আমাদের নজরে আসলো সেটা হচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে যে কোনো দেশে 10 থেকে 15% বেশি সিজারিয়ান সেকশন হওয়ার কথা না, কিন্তু দেখা গেছে যে বাংলাদেশে এটা বাড়তে বাড়তে 31%-এ এসে ঠেকেছে। এবং এই 31% যে সি সেকশন হচ্ছে তার মধ্যে প্রায় 77%ই মেডিকেলি অপ্রয়োজনীয়। এবং এটা আমরা কিভাবে বলতে পারি, যে তথ্যগুলো বেরিয়ে এসেছে সেখান থেকে দেখা যাচ্ছে যে সি সেকশনের হার বেড়ে গেছে, কিন্তু ম্যাটার্নাল মর্টালিটির
হার কিন্তু কমেনি। সো সি সেকশন একটা লাইফ সেভিং ইন্টারভেনশন, মানে মা বা শিশুকে বাঁচিয়ে রাখার জন্য সি সেকশন করা হয়। সো সি সেকশন যদি বেড়ে যায় অ্যান্ড ম্যাটার্নাল মর্টালিটি যদি না কমে অ্যাট দ্য সেম টাইম, তার অর্থ এই যে বেশিরভাগ সি সেকশন গুলোই অপ্রয়োজনীয় কারণে করা হচ্ছে। তো এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে এটা কেন হচ্ছে। এটা কিন্তু কোনো ব্ল্যাক এন্ড হোয়াইট আনসার নেই। এটা হয়তো অনেক সময় আমরা দেখি যে মিডিয়া সেন্সেশনালাইজ করার জন্য বলে থাকে যে প্রাইভেট হাসপাতালগুলোর ইনকাম জেনারেশনের জন্য করা হচ্ছে। সেটা সত্যি, সেটা একটা বড় কারণ যে প্রাইভেট হাসপাতালগুলোর ইনকাম জেনারেশনের জন্য সি সেকশনের হার বাড়ছে, কিন্তু এছাড়াও কিন্তু আরো অনেকগুলো কারণ আছে। বিশেষজ্ঞরা বলেছে যে এটা একটা মাল্টি ফ্যাক্টোরিয়াল ফেনোমেনন। এখানে একটা হচ্ছে ইনকাম জেনারেশন, বেসরকারি হাসপাতালগুলো, আরেকটা হচ্ছে যে কোনো ধরনের জবাবদিহিতা নাই। তারা যদি ইনকাম জেনারেশনের জন্য করেও থাকে, তাহলে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর এ ব্যাপারে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে, কি কি পিউনিটিভ মেজার্স নিচ্ছে? কিছু নিচ্ছে না। এটা কিন্তু আরেকটা বড় কারণ যে কোনো জবাবদিহিতা এই খাতে নেই বলেই এটা বাড়তে পারছে আনচেকড। আরেকটা কারণ হচ্ছে শর্টেজ অফ অ্যাক্রেডিটেড মিডওয়াইভস। এরকম বহু কারণ আছে যে কারণে এটা বাড়ছিল, কিন্তু তার মধ্যে আমাদের মনে হয়েছে যে আমাদের জায়গা থেকে, আইন পেশা থেকে আমরা কি করতে পারি এই সমস্যার সমাধান যাত্রাটা শুরু করার জন্য। যে এই যে বেড়ে যাচ্ছে এই ট্রেন্ডটাকে আপাতত বন্ধ না করতে পারলেও আমরা যাতে স্লো ডাউন করতে পারি এবং ইভেন্চুয়ালি গিয়ে আমরা রিভার্স করতে পারি। সো আমাদের মনে হলো যে একই একটা আইনি অবকাঠামোতে আমরা একটা গ্যাপ দেখতে পারলাম। গ্যাপটা কি? এই স্বাস্থ্য খাত রেগুলেট করে দুটো আইন। একটা হচ্ছে 1982 এর একটা অর্ডিন্যান্স আছে, মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস এন্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স। আরেকটা আছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের আইন 2010-এর। তো এই দুটো আইনই আমরা এক্সামিন করে দেখলাম যে কোথাও কিন্তু সুনির্দিষ্টভাবে ম্যাটার্নাল হেলথ রাইট মানে প্রোটেক্ট করা নেই, বা ম্যাটার্নাল হেলথ রাইটের ব্যাপারে কিছু বলা নেই। কিন্তু যা আছে সেটা হচ্ছে গিয়ে 1982 সালের যে অর্ডিন্যান্স, সেখানে লেখা আছে যে স্বাস্থ্য অধিদপ্তর ইন্সপেক্ট করতে পারবে বেসরকারি হাসপাতালগুলো, এবং ইন্সপেক্ট করে ওনাদের যদি মনে হয় যে হাসপাতালগুলো কমপ্লাই করছে না অর্ডিন্যান্সের অন্যান্য প্রভিশনের সাথে, সেই ক্ষেত্রে ক্যান্সেল করতে পারবে তাদের লাইসেন্স। কিন্তু এখন পর্যন্ত আমার জানা মতে কিন্তু এমন কোনো ঘটনা ঘটেনি। তো তখনই প্রশ্ন জাগে যে তাহলে এই ইন্সপেকশন করার যে ক্ষমতাটা দিয়েছে, is it even worth the paper that it's written on? It's not. কারণ এই ক্ষমতাটা যদি কখনো প্রয়োগই না করে থাকে, and প্রয়োজনটা তো অবশ্যই আছে, পত্র পত্রিকা ফ্লাডেড, মেডিকেল নেগলিজেন্স থেকে শুরু করে জরুরি স্বাস্থ্য সেবার পেশেন্ট চিকিৎসা না পেয়ে ফিরিয়ে দিচ্ছে, এসব ঘটনায় কিন্তু ফ্লাডেড। সো তারা সমস্যা তো আছে, সেক্ষেত্রে ইন্সপেকশন হচ্ছে না কেন, লাইসেন্স বাতিল হচ্ছে না কেন? সো একটা জবাবদিহিতার বড় ধরনের ঘাটতি আছে। অ্যান্ড আরেকটা দেখা গেল যে মেডিকেল বিএমডিসি যে আইনটা 2010-এ, সেখানেও ক্ষমতা দেওয়া আছে যে ডাক্তারদের লাইসেন্স বাতিল করা যাবে যদি তারা বিএমডিসি আইন বা আইনের আওতায় একটা কোড অফ এথিক্স করা হয়েছে, যেখানে নেগলিজেন্ট ভাবে ট্রিট করলে সেক্ষেত্রে সেই ডাক্তারের লাইসেন্স বাতিলের কথা বলা আছে। কিন্তু এগেন আমাদের জানা মতে আমরা কবার শুনেছি যে কোনো ডাক্তার বা হাসপাতালে লাইসেন্স বাতিল করা হয়েছে? কিন্তু আমরা কিন্তু শুনেই আসছি গত 10-20 বছর ধরে মেডিকেল নেগলিজেন্সের ঘটনাগুলো, রোগী ফিরিয়ে দেওয়ার ঘটনাগুলো। সো এই কনটেক্সটে আমাদের মনে হলো যে এই ম্যাটার্নাল হেলথ রাইটস এর ব্যাপারেও সুনির্দিষ্ট একটা আইনি অবকাঠামো দরকার। এবং আমরা আবারও কোর্ট থেকে চাইলাম যে আপনারা একটা মাল্টি স্টেক হোল্ডার কমিটি গঠন করেন এবং এই স্টেক হোল্ডার কমিটি এক্সপার্টসদের সাথে কনসালটেশনের মাধ্যমে সিজারিয়ান সেকশন রোধে, অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশন রোধে নীতিমালা প্রণয়ন করুক এবং নর্মাল ডেলিভারি প্রমোট করার জন্য নীতিমালা প্রণয়ন করুক, যাতে করে সবার কাছে সঠিক তথ্য থাকে সিজারিয়ান সেকশন করার ব্যাপারে সম্মতি দেওয়ার আগে, যেটা এখন আপাতত থাকে না। তো রুল ইস্যু করার পর একটা কমিটি গঠন করা হলো এবং এক্সটেন্সিভ কনসালটেশনের পরে নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এখন সেই নীতিমালাগুলো একটা ফাইন টিউনিং প্রসেসের মধ্যে দিয়ে চলছে, মামলাটা এখনো বিচারাধীন আছে।
আশা করছি এবছর বা সামনের বছরের মধ্যেই আমরা একটা শক্ত নীতিমালা পাবো এই বছরে, এবং এই যে আশঙ্কাজনক ট্রেন্ডটা, অপ্রয়োজনীয় সি সেকশন বেড়ে যাচ্ছে, সেটাকে স্লো ডাউন করাতে আমরা সক্ষম হব। এরপরে চলুন চলে যাই লাস্ট যে মামলাটা নিয়ে আমি একটু আলাপ করতে চাচ্ছিলাম, সেটা একটা ইন্টারেস্টিং বিষয় আছে এই মামলাটা, আমি এটা শর্টলি বলছি। এটা হচ্ছে মানব দেহ অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন, যেটা হিউম্যান অর্গান ডোনেশন এন্ড ট্রান্সপ্লান্টেশন অ্যাক্ট। এই আইনটাকে করা হয়েছিল 1999 সালে। এই আইনটা করার পেছনে দুটো কারণ ছিল। একটা ছিল কিডনির অর্গানের সাপ্লাই এবং অর্গানের ডিমান্ডের মধ্যে যে ঘাটতিটা আছে, যে গ্যাপটা আছে, সেই গ্যাপটাকে পূরণ করার জন্য। এবং আরেকটা বড় কারণ ছিল যে ইলিগাল কিডনি ট্রেডিং তখন অত্যন্ত বেড়ে গেছিল, একদম আশঙ্কাজনকভাবে, সেটাকে কমানোর জন্য। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের দেশে প্রায় 2 কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত। তার মধ্যে প্রতি বছর প্রায় 9,000টা কিডনির প্রয়োজন ট্রান্সপ্লান্টেশনের জন্য, কিন্তু পাচ্ছে 120 থেকে 200টা কিডনি। তো 8,800 জন কিডনি না পেয়ে ধুকে ধুকে মারা যাচ্ছে। এবং ধুকে ধুকে বলতে যে কিডনি না পেয়ে ওনারা ডায়ালিসিস চালু রাখতে বাধ্য হচ্ছে, এবং ডায়ালিসিস যে কারোই কোয়ালিটি অফ লাইফ অত্যন্ত এফেক্ট করে। এবং শুধু তাই নয়, দেখা গেছে যে 3 বছরের মাথায় মানুষ ডায়ালিসিস বন্ধ করে দিচ্ছে, কারণ আর্থিকভাবে আর তারা পারছে না এই রিকারিং যে এক্সপেন্সটা ডায়ালিসিসের, যে প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার আমার হাসপাতালে গিয়ে অনেক টাকা পয়সা খরচ করতে হবে, সেটা পারছে না, এবং শারীরিক ধকলটাও নিতে পারছে না। সো ডায়ালিসিস যদি কিডনি পেশেন্ট বন্ধ করে দেয়, সেক্ষেত্রে কি হয় এটা তো আমার আর বলার প্রয়োজন নেই। তো এই প্রবলেমটা, যে এই ঘাটতিটা কিডনিজ, এবং সরি, এটাতে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কি টাকা পাচার হচ্ছে। যে এখানে যেহেতু কিডনি পাচ্ছেন না, বিদেশে গিয়ে কিডনি ট্রান্সপ্লান্ট করছেন, এবং আরেকটা হচ্ছে যে বেআইনি ভাবে ডোনারকে নিয়ে যাচ্ছেন বিদেশে কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য। বেআইনি কেন? বেআইনি এই কারণে যে আমাদের যে 1999 আইনটা আছে, ওখানে কিডনি ডোনারের যে সংজ্ঞাটা আছে, যে কে কিডনি বা অর্গান ডোনেট করতে পারে, দান করতে পারেন, সেটা অত্যন্ত সংকীর্ণ, একটা ন্যারো সংজ্ঞা। যে ওখানে বলা আছে যে নিকট আত্মীয় ছাড়া অন্য কেউ অঙ্গ দান করতে পারবেন না, এবং নিকট আত্মীয়র একটা লিস্ট বা তালিকা দেওয়া আছে। তো আমাদের প্রথম উদ্দেশ্য ছিল মামলাটা করে এই যে ন্যারো ডেফিনেশনটা ডোনারের, সেটার চ্যালেঞ্জ করা, সেটার আমাদের সংবিধানের রাইট টু লাইফের সাথে সাংঘর্ষিক, এবং সে কারণে এটাকে চ্যালেঞ্জ করা। সো আমরা চ্যালেঞ্জ করে মামলাটা করার পরে আমরা একটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট হলো, সেটা হচ্ছে আমরা মামলাটা ফাইল করলাম, প্রিলিমিনারি একটা হিয়ারিং হলো, রুল ইস্যু করা হলো, সরকার পক্ষকে জবাব দাখিল করতে বলা হলো, এবং এই মামলাটা বিচারাধীন কালীন থাকার সময় এই মামলাটা এত পাবলিসাইজড হয়েছিল তখন, যে এরকম একটা মামলা ফাইল করা হচ্ছে, যে এখান থেকে দুটো জিনিস হয়েছে। একটা হচ্ছে মানুষের সচেতনতাটা বৃদ্ধি হয়ে গেছে, এটা নিয়ে লেখালেখি হয়েছে, লিডিং ন্যাশনাল ডেইলি নিউজ পেপারসে ইন্টারভিউজ গেছে এই ডিটেইলড মামলাটাতে কি কি করা হয়েছে তা নিয়ে। এবং আরেকটা জিনিস যেটা হয়েছে, যে মামলা বিচারাধীন থাকাকালে সেই আইন সংশোধন করা হলো। এটা কিন্তু আনহার্ড অফ। পরে আমার যখন মন্ত্রণালয়ের লোকজনের সাথে কথা হলো, তখন ওনারা বললেন যে এই মামলাটা বিচারাধীন কালেই প্রথম সংশোধনটা ওনারা করেছেন, এবং যে যে রেকমেন্ডেশন গুলো আমরা দিয়েছিলাম তার মধ্যে বেশ কয়েকটা রেকমেন্ডেশন সংশোধনের মাধ্যমে আইনে ঢোকানো হলো। তো দিস ইজ দ্য পাওয়ার অফ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, যে ভালোভাবে রিসার্চ করে গবেষণা করে একটা সুন্দর মামলা, ভালো মামলা দায়ের করানো এভিডেন্স সহ, যদি আপনি সেরকম একটা মামলা কোর্টে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় জাজমেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হয় না, সেক্ষেত্রে তার আগেও আমরা ফল পেতে পারি, যেরকম এখানে কিছু দূর হয়েছে। সো আরেকটা জিনিস যেটা ওনারা করলো, যে 99 থেকে নিয়ে এই 2018 পর্যন্ত কিন্তু কোনো ধরনের বিধি প্রণয়ন করা হয়নি।
সাধারণত একটা নতুন আইন হলে সেই আইনটাকে ফ্লেশ আউট করা হয় বিধির মাধ্যমে। সো বাস্তবায়নটা, সেই আইনের বাস্তবায়নের প্রথম পদক্ষেপটাই কিন্তু হচ্ছে বিধি প্রণয়ন করা। সো এই 99 থেকে 2018 পর্যন্ত কোনো ধরনের বিধি প্রণয়ন করা হয়নি, কিন্তু আমাদের এই মামলা ফাইল করার প্রেক্ষিতেই বিধি প্রণয়ন করা হলো 2018-তে। সো আইনও সংশোধন করা হলো, বিধিও প্রণয়ন করা হলো। কিন্তু আমরা যতটুকু চাচ্ছিলাম যে এই ডোনারের সংজ্ঞাটা বাড়ানো হোক, ততটুকু বাড়ানো হয়নি। শুধু ওই নিকট আত্মীয়ের তালিকায় আরো অনেকগুলো সম্পর্ককে ঢোকানো হয়েছে। সো তাই আমরা আবারও কোর্টে ফেরত গেলাম যে না, ইমোশনাল কারণে কেউ যদি ডোনেট করতে চায় সেক্ষেত্রে তাকে যাতে ডোনেট করতে দেয়া হয়। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ওই নিকট আত্মীয়গুলো নেই, এই তালিকাভুক্ত নিকট আত্মীয়গুলো, আর যদি থেকেও থাকে তারা নট নেসেসারিলি সম্মতি দেবে যে আপনাকে তাদের অঙ্গ ডোনেট করবে। সো সেক্ষেত্রে আপনার 20 বছরের 15 বছরের বন্ধু বা বান্ধবী এগিয়ে আসতে পারে আপনাকে ডোনেট করার জন্য। সো সে কারণেই আমরা ফেরত গেলাম যে ইমোশনাল কারণে যাতে ডোনেট করা হয়, ডোনেট করা যায়। এবং আমরা কোর্টের সামনে তুলে ধরলাম আন্তর্জাতিক যে চিত্রটা এ ব্যাপারে, যে এখন গ্লোবালি একটা ট্রেন্ড হচ্ছে অর্গান ডোনেশনটা ইমোশনাল কারণে ডোনেট করতে পারা এবং অ্যালট্রুইস্টিক বা চ্যারিটেবল কারণে ডোনেট করতে পারা। সো গ্লোবাল চিত্রটা তুলে দেওয়ার পর কোর্ট অনেকজন বিশেষজ্ঞদের থেকে ওপিনিয়ন্স নিলেন এবং সবকিছু পর্যালোচনা করার পরে কোর্ট একটা ঐতিহাসিক রায় দিলেন যে বাংলাদেশে যাতে ইমোশনাল কারণে ডোনেট করা যায়, আপনি রিলেটেড হয়ে থাকেন বা না রিলেটেড হয়ে থাকেন, ইমোশনাল কারণে যাতে করা যায়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ অবজারভেশন কোর্টের এসেছে এই রায়তে, সেটা হচ্ছে যে একটা আশঙ্কা ছিল যে অর্গান ডোনেশনটা যদি এভাবে খুলে দেয়া হয় যে কেউই করতে পারবে, সেক্ষেত্রে ইলিগাল কিডনি ট্রেডিংটা অত্যন্ত বেড়ে যাবে। তো সেখানে কোর্ট যেটা বললেন যে প্রত্যেকটা হাসপাতালে যে অথরাইজেশন বোর্ড, অথেন্টিকেশন বোর্ড বা প্রত্যয়ন বোর্ড বলে একটা বোর্ড গঠন করা হয়েছিল 2018 সংশোধনের মাধ্যমে। তো এই বোর্ডগুলো কিভাবে তাদের দায়িত্বটা পালন করবে সেটার এক্সটেন্সিভ গাইডলাইন্সও কোর্ট সুপারিশ করলেন এই রায়তে। যে প্রত্যয়ন বোর্ডের কাজ হবে প্রত্যেকটা অর্গান ডোনেশনের কেসেস খুঁটিয়ে দেখে সিদ্ধান্ত দেয়া যে এখানে কি ট্রেডিং হচ্ছে, কেনা বেচা হচ্ছে, নাকি ডোনেশন হচ্ছে। যদি ডোনেশন হয়ে থাকে সেক্ষেত্রে সেটা অ্যালাউ করা এবং ডোনেশন করা যাবে তাহলে। তো কোর্ট স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপর ডিরেকশন দিয়েছে যে কোর্টের রেকমেন্ডেশনস অনুযায়ী, এই সুপারিশগুলো অনুযায়ী যাতে আইনের একটা খসড়া তৈরি করা হয় এবং সেটাকে পার্লামেন্টে প্লেস করা হয় পাশ করার জন্য। তো এখানেই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই মামলাটা চলাকালীনই আমরা ইম্প্যাক্ট দেখতে পেরেছি। সো সৎভাবে সঠিকভাবে যদি জনস্বার্থমূলক মামলার যে একটা জুডিশিয়াল টুল আছে সেটাকে ব্যবহার করা হয়, তাহলে কিন্তু মানে আইন পলিসি সংস্কারের ক্ষেত্রে বা সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে, হেলথ রাইটস প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে একটা অন্যতম ভূমিকা রাখবে। এবং এখানে অবভিয়াসলি এই একটা দিকে কাজ করলে তো হবে না, কিন্তু আমি একজন আইনজীবী, সো আইনজীবীর জায়গা থেকে আমি কতদূর কি করতে পারি সেখানে কিন্তু পিআইএল একটা অন্যতম টুল ফর সোশ্যাল জাস্টিস। শেষে আমি নেগেটিভ কিছু দিয়ে শেষ করতে চাই না, কিন্তু এখানে একটা জিনিস বলতেই হবে যে এই জনস্বার্থমূলক মামলার যে এই টুলটা, এটার কিন্তু অ্যাবিউজ বা অপব্যবহারও আমরা ইদানিং দেখতে পাচ্ছি। এটার অপব্যবহার অনেকভাবে হয়। যেরকম ইন্ডিয়ান একটা মামলায় বলা হয়েছিল যে জনস্বার্থমূলক মামলা বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন শুড নট বিকাম পেসা ইনকাম লিটিগেশন অর পাবলিসিটি interest litigation বা political interest litigation,
মানে আলটেরিয়র কোনো মোটিভের কারণে যদি একটা জনস্বার্থমূলক মামলা করা হয়, বা কাউকে ব্ল্যাকমেইল করার জন্য যদি জনস্বার্থমূলক মামলা করা হয়, বা জনস্বার্থমূলক মামলা দায়ের করে আপনি কিছু টাকা পয়সা অবৈধভাবে উপার্জন করে তারপরে মামলাটা উইথড্র করে ফেলেন, সেভাবে যদি করা হয়, বা হয়তো 2 মিনিটস অফ ফেমের জন্য যদি জনস্বার্থমূলক মামলা করা হয়, যেটা অত্যন্ত কমন। কারণ একটা জনস্বার্থমূলক মামলা করা হলো একটা ভালো টপিক নিয়ে, যেখানে হয়তো অনেক ধরনের চেঞ্জ আসাটা প্রয়োজন, কিন্তু দেখা যাচ্ছে যে যে করেছে সে হয়তো আনফর্চুনেটলি 2 মিনিটস অফ ফেমের জন্য জনস্বার্থমূলক মামলাটা ফাইল করলো। তো এটাতে হয় কি, সে তখন আর ফলো আপ করে না, কারণ একটা মামলা দায়ের করা থেকে শুনানি শেষ করে রায় আসার পরে রায় বাস্তবায়ন, এটা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার, যেখানে অনেক কষ্ট, অনেক মানে পরিশ্রমের প্রয়োজন। সো 2 মিনিটস অফ ফেমের জন্য যারা করেন তারা হয়তো ওই পরিশ্রমটাই মামলার পেছনে দিতে চান না, এবং তখন হয় যে একটা ভালো এরিয়াতে একটা মানে থরলি রিসার্চ না করা পিটিশন ফাইল করে দেয়া হয়, রায়টাও হয়তো তখন সেরকম ভালো কোনো রায় বা শক্তিশালী কোনো রায় আসে না, এবং কোনো লাভ হয় না ইন দ্য প্রসেস। তো এই অপব্যবহারটা আমাদের মাথায় রাখতে হবে, যে এটাকে অবভিয়াসলি এটার যেরকম প্রোজ আছে কনজও আছে জনস্বার্থমূলক মামলায়, কিন্তু এই অপব্যবহারটা যদি আমরা চেকে রাখতে পারি, সেক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করেছে এবং করবেও আশা করছি ফিউচারে। তো আমি আর বেশিক্ষণ সময় নষ্ট না করে আমার লেকচারটা এখানেই আপাতত শেষ করি। আমরা এখন যদি প্রশ্ন উত্তর সেগমেন্টে চলে যাই, তাহলে আমরা আরো একটু এঙ্গেজিং ডিসকাশন হতে পারবে। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ম্যাডামকে যে আজকের লেকচারটির জন্য। এটা খুবই খুবই পরিষ্কারভাবে আপনি আপনার কনসেপ্ট গুলো এক্সপ্লেন করেছেন। এটা ভালো শুধু এ কারণে নয় যে আপনি ভালো বলেছেন, আপনি ভালো বক্তা, এই কারণে যে আপনি আসলে এই বিষয়গুলো আমাদের আগের যে লেকচার তাত্ত্বিক আলোচনা হয়েছে সেগুলোর সাথে অনেকভাবে রিলেট করেছেন। ফর এক্সাম্পল, আমরা রাইটস নিয়ে গতবারই কথা বলছিলাম, আর রাইটস এর ব্যাপারে এই যে আপনি শুরুতেই যে বলছিলেন ম্যাডাম যে রাইটস এর ব্যাপারটা, যে রাইট টু লাইফ, কিন্তু আবার হেলথ রাইটটা অনেক কান্ট্রি রেকগনাইজ করে না বেসিক রাইট হিসেবে। এটাও আমরা ঠিক গতবারের লেকচারে আমরা বলছিলাম যে বিভিন্ন কান্ট্রি কি সোশ্যাল ওয়েলফেয়ার কান্ট্রিগুলো ছাড়া আমাদের মতো যারা দেশটা ডেভেলপিং কান্ট্রি, সেসব কান্ট্রির জন্য আসলে এটা খুব এক্সপেন্সিভ হয়ে যায় যে এ ধরনের একটা রাইটকে একদম মৌলিক রাইট বা মৌলিক অধিকারের পর্যায়ে ফেলা বা ইয়ে করা। আপনার পরবর্তী যে কথাটা আপনি আবার বলছিলেন, যে আপনি আরেকটি উদাহরণ দিচ্ছিলেন কিডনির ব্যাপারটা নিয়ে, কিডনি বেচা কেনা, এটা নিয়ে আমরা মার্কেট অ্যান্ড মোরালস বলে আমরা একটা ক্লাস করেছি। সেখানে আমাদের যিনি বক্তা ছিলেন উনি মাইকেল স্যান্ডেলের অনেক কথাই বলছিলেন যে এটাকে আসলে কিডনি কি শুড বি আপ ফর সেল অর নট, যে এটাকে আসলেই ওইভাবে এথিক্যাল ব্যাপার যখন আসে তখন আমরা কি এটা কি আসলে হওয়া উচিত কি উচিত না, যে আপনি যেভাবে বলছিলেন যে কেউ কেউ ডোনেট করছে কিন্তু আবার ইলিগাল ট্রেডিং বেড়ে যেতে পারে। তো এথিক্যাল আসপেক্ট গুলো আমি জাস্ট এতটুকু আমি শুরু করবো, আমি জানি অডিয়েন্সের অনেক কোয়েশ্চেন আছে, কিন্তু আপনি আপনার প্রতিদিনের এই কাজগুলোতে এই এথিক্যাল ব্যাপারগুলোকে কিভাবে ডিল করেন, যে ফিলসফি বা এথিক্স ব্যাপারটা, যেমন আপনারা এই যে কিডনি ডোনেশনটা প্রথমে শুধু সীমিত ছিল একটা সময় যে পরিবারের মধ্যে, এরপর আবার সবার জন্য হয়ে গেছে, তখন যখন আপনারা জিনিসটা ডিফেন্ড করেন, এথিক্স এখানে কতটা পার্ট হিসেবে কাজ করে? ধন্যবাদ মৌমিতা, একটা মানে ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা এখনই জিজ্ঞেস করলে। এখানে মামলাটা করার সময় আমরা তো এক্সটেন্সিভ রিসার্চ করলাম। সো রিসার্চে কিছু জিনিস বেরিয়ে এসেছিল যে ইরানে এটা কিন্তু একটা ইরানে কিন্তু কিডনি ডোনেট করার জন্য ইউ গেট পেইড ফর ইট, এবং এই পেমেন্ট স্কিমটা পুরো স্টেট মানে রেগুলেট করে। সো স্টেট রেগুলেটেড পেমেন্ট মানেই কিন্তু ওখানে কেউ বঞ্চিত হয় না। মানে আমাদের দেশে যেটা হচ্ছে ইলিগাল কিডনি ট্রেড, যে খুব গরিব যে এলাকাগুলো মানে যেখানে অ্যাবজেক্ট পভার্টি, সেখানে এই দালাল চক্রের হাতে পড়ে কেটে কিডনি বেচে দিচ্ছে, হয়তো পুরোপুরি টাকাও পাচ্ছে না যতটুকু বলা হয়েছিল যে তাকে দেয়া হবে, এবং মানে কোয়ালিফাইড ডাক্তারকে দিয়েও কেটে কিডনিটা রিমুভ করছে না, এবং সেক্ষেত্রে নানা ধরনের হেলথ কমপ্লিকেশন দেখা যাচ্ছে, ঠকে যাচ্ছে, অ্যান্ড ভালোভাবে এক্সপ্লয়েটেড হচ্ছে যতভাবে পারা যায়। সো আমরা একটা জিনিস কোর্টকে বলেছিলাম
যে এখানে তো অবভিয়াসলি অনেক ধরনের এথিক্যাল আর্গুমেন্টস চলে আসে, যে একদিকে হচ্ছে গিয়ে মাই বডি মাই রাইটস, যেটাকে আমরা বলি যে আমার বডি নিয়ে আমি কি করব না করব সেটা ইজ এন্টায়ারলি আপ টু মি, কিন্তু আরেক দিকে চলে আসছে যে এটা কি এথিক্যালি পারমিট করা যাবে কিনা যে আমি আমার অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করতে পারবো। সো মানে আমার মনে হয়েছিল যে এক পর্যায়ে যে ইরানের মতো স্টেট কন্ট্রোলড যদি করা যেত, আমাদের দেশের এই সোশিও ইকোনমিক প্রেক্ষাপটে এটা খুব একটা খারাপ কিন্তু হতো না। কারণ স্টেট যখনই স্টেট কোনো কিছুকে রেগুলেট করবে তখন কিন্তু 2 নম্বরই করার সুযোগটা তখন থাকবে না, যে স্টেটের মাধ্যমেই কম্পেনসেট করা হবে। আপনি কিডনিও পাবেন এবং যে কিডনি দিচ্ছে তাকে স্টেটই এনশোর করবে যে কম্পেনসেশনটুকু তার কাছে পৌঁছে যাবে। এবং বিভিন্ন দেশে যেটা করা হয় যে তাকে স্পেশাল বেনিফিটসও দেওয়া হয়, যে তার যদি ভবিষ্যতে গিয়ে কোনো কিডনি প্রবলেম হয় সেক্ষেত্রে সে প্রায়োরিটি পাবে লিস্টে কিডনি ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে, এবং নানা ধরনের হেলথ বেনিফিটস তাকে দেয়া হয়, যে এক ধরনের রিওয়ার্ড তাকে দেয়া হয় এই তার অঙ্গটা দান করার জন্য। তো আমার মনে হয়েছিল যে সেটা হয়তো খারাপ হবে না আমাদের দেশের জন্য, কিন্তু মহামান্য হাইকোর্ট বিভাগ সেটাতে পুরোপুরি মানে সম্মত ছিলেন না, কারণ ওনাদের মনে হয়েছে যে বাংলাদেশ এখনো তৈরি না এই এরকম একটা মার্কেট সৃষ্টি করার জন্য। সো সেখানে ওনারা যেটা করেছিলেন যে ইমোশনাল কারণে যদি কেউ ডোনেট করতে চায় এটা মরালি এথিক্যালি পারমিসিবল, সে করতে পারে, কিন্তু তার প্রমাণ দেখাতে হবে যে তার সাথে যাকে দিতে চাচ্ছেন মানে দাতা আর গ্রহীতার যে একটা ইমোশনাল সম্পর্ক আছে সেই প্রমাণগুলো দেখাতে হবে হাসপাতাল ভিত্তিক প্রত্যয়ন বোর্ডগুলোর কাছে। সেখানে পুরনো ফটোগ্রাফ থেকে শুরু করে ফ্যামিলি মেম্বারসদের ইন্টারভিউ এগুলো, তাহলেই সেটা পারমিসিবল হবে, তার নিকট আত্মীয়ের লিস্টে থাকতে হবে না। কিন্তু পিওরলি চ্যারিটেবল কারণে কিডনি ডোনেট করতে পারবে এটা কোর্ট দিতে চাইনি, কারণ হয়তো ওই কারণেই যে আমাদের দেশের সোশিও ইকোনমিক প্রেক্ষাপটে দেখা যাবে যে এখানেও গরিব মানুষরা এক্সপ্লয়েটেড হবে, যে উপরে হয়তো দেখাবে পিওরলি চ্যারিটেবল কারণে কিন্তু আসলে হয়তো টাকা পয়সা দিয়ে তাদের থেকে নেওয়া হচ্ছে, সে কারণে হয়তো দেয়া হয়নি। তো আমি জাস্ট এই প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট গুলো বললাম যে এই এথিক্যাল প্রশ্নগুলো তখন উঠেছিল এবং এভাবেই কোর্ট অ্যাড্রেস করেছে যে ইমোশনাল কারণে হবে, কিন্তু এছাড়া অ্যালট্রুইস্টিক কারণে বা অর্থের বিনিময়ে করা যাবে না। এটা হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের বক্তব্য এই ব্যাপারে। অনেক ধন্যবাদ ম্যাডাম, আমার প্রশ্ন আসলে অ্যান্সার করেছেন, কারণ আমাদের এই জিনিসটা ডিলেমা ছিল, আমরা কখনো বুঝতে পারিনি যখন লেকচারটা চলছিল অ্যাপ্লিকেশন থেকে। তো আপনি কিভাবে জিনিসটা আসলে কোর্ট ডিসিশন মেকিং বডিতে যখন থাকে এথিক্যাল ইস্যুগুলো, এথিক্যাল ডিলেমা গুলোকে কিভাবে আসলে অ্যাড্রেস করে, সেটা আমরা এখন জানতে পারলাম যে আসলে কিভাবে অ্যাপ্লাই হয়। আমরা কিছু প্রশ্ন এখন নেব অডিয়েন্সদের কাছ থেকে। নাবিলা, জি আপু। হ্যাঁ, ম্যামকে অসংখ্য ধন্যবাদ অসাধারণ এই সেশনটি নেওয়ার জন্য। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। তাহলে আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন এসেছে, সময় স্বল্পতার জন্য হয়তো সবগুলো আমরা নিতে পারবো না, আমি তাও চেষ্টা করছি যে কয়টি সম্ভব ম্যামের কাছে পড়ে শোনানোর জন্য। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, একজন জিজ্ঞেস করেছেন, ডু ইউ থিঙ্ক দ্য সেম আর্গুমেন্ট ক্যান বি মেড ফর হাউজিং টু বি আ বেসিক রাইট অ্যান্ড ওয়েদার ইট উইল বি জুডিশিয়ালি এনফোর্সেবল? ম্যাম। ইন্টারেস্টিং প্রশ্ন। এখানে আমি একটা আর্টিকেল আমাদের সংবিধানের মেনশন করেছিলাম, সেটা হচ্ছে কি আর্টিকেল 15, মানে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা। এটা একটু আমি বলি যে এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে যে জনগণের জীবনযাত্রা বস্তুগত ও সংস্কৃতিগত মানের দৃঢ় উন্নতি সাধন, যাহাতে নাগরিকদের জন্য নিম্নলিখিত বিষয়সমূহ অর্জন নিশ্চিত করা যায়। তার মধ্যে হচ্ছে অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসা সহ জীবন ধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা। তো এখানে হাউজিং বলতে তো আশ্রয় চলে আসছে, কিন্তু এগেন এই আর্টিকেল 15টা কিন্তু জুডিশিয়ালি এনফোর্সেবল কোনো মৌলিক অধিকার নয়। এটা আমাদের সংবিধানে ফান্ডামেন্টাল প্রিন্সিপলস অফ স্টেট পলিসি, মানে রাষ্ট্র পরিচালনা করার মূল নীতির মর্যাদা পেয়েছে। তার অর্থ যে এটা মাথায় রেখে আইনগুলো প্রণয়ন করা হবে, এটা মাথায় রেখে আইনগুলোর ইন্টারপ্রিটেশন করা হবে, এবং এটা মাথায় রেখে রাষ্ট্র বিভিন্ন সিদ্ধান্ত নেবে, পলিসিগত সিদ্ধান্ত। তো এটা কিন্তু এখনো মৌলিক অধিকারের মর্যাদা পায়নি। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে সানজানা করেছেন,
তিনি জিজ্ঞেস করছেন, what if we made a broad interpretation of rights? What happens in case state does not have the resources? State resources, a very good question. এখানে আমরা আমাদের যে ডিসকাশন গুলো এতক্ষণ করলাম, যে লেকচারটা আমি দিলাম, ওখান থেকে কিছু উদাহরণ আমি দিই। যে রাইট টু লাইফ, কিছুক্ষণ আগে মৌমিতা যেটা বললো, যে আমি প্রথমেই বলেছি যে স্বাস্থ্য অধিকার কিন্তু মৌলিক অধিকারের মর্যাদা পায়নি, কিন্তু রাইট টু লাইফকে ব্রডলি ইন্টারপ্রিটেশন দেওয়া হয়েছে কোর্টের রায়ের মাধ্যমে, যেখানে রাইট টু লাইফের মধ্যে স্বাস্থ্য অধিকারকে ঢুকিয়ে নেওয়া হয়েছে। সো স্বাস্থ্য অধিকার একভাবে এখন মৌলিক অধিকারই বলতে পারেন আপনি, যে এটা জুডিশিয়ালি এনফোর্স করা হচ্ছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এনফোর্স করে টপ ডাউন পলিসি মেকিং বা টপ ডাউন একটা রায় দিলেই কিন্তু হবে না। কারণ রায় দেওয়ার সময় বা নীতিমালা প্রণয়ন করার সময় আমাদের গণনায় রাখতে হবে যে গ্রাউন্ড রিয়ালিটিটা কি। আমি যেই নীতিমালাগুলো তৈরি করছি, এই নীতিমালাটা বাস্তবায়ন করার মতো রিসোর্সেস কি আদৌ আছে কিনা। সো এখানে রিসোর্সেস অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং এটার জন্য অল আই ক্যান সাজেস্ট যে রিসোর্সেস যদি না থাকে সেক্ষেত্রে সেই নীতিমালাটা বাস্তবায়ন হওয়া সম্ভব হবে না, সেক্ষেত্রে সেই নীতিমালাটার উইল বি মিনিংলেস অ্যাবসলিউটলি। সো এটাতে হোয়াট ক্যান বি ডু অ্যাবাউট ইট, এটাতে দুটো জিনিস। একটা তো খুব অবভিয়াস যে আমাদের সরকারের ইনভেস্টমেন্ট অনেক বাড়াতে হবে স্বাস্থ্য খাতে। মহামারী যদি আমাদেরকে কিছু শিখিয়ে থাকে তার মধ্যে একটা জিনিস হচ্ছে আমাদের স্বাস্থ্য খাত অত্যন্ত দুর্বল। সো এখানে প্রচুর বিনিয়োগ করতে হবে, এটা গেল এক। এবং দ্বিতীয় হচ্ছে যে ধরেন প্রাইভেট হাসপাতালগুলো হাতে হয়তো রিসোর্সেস আরো অনেক বেশি আছে। সো প্রাইভেট হাসপাতালগুলোর মধ্যে লাইসেন্সের কন্ডিশন যদি আপনি করে যান যে এসব জিনিস থাকতেই হবে হাসপাতালের লাইসেন্স পেতে হলে, এবং এই লাইসেন্স নবায়নের যদি একটা স্ট্রিক্ট এবং রেগুলার সিস্টেম করা যায় যে প্রত্যেক বছর লাইসেন্স নবায়ন করতে হবে এবং নবায়নের সময় দেখাতে হবে যে এইসব আছে কি না, সেক্ষেত্রে কিন্তু হয়তো প্রাইভেট স্বাস্থ্য খাতের কি বলবো অনেক ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাবো, যেটা আপাতত করা হচ্ছে না। সো প্রাইভেট সেক্টরের রিসোর্স লিমিটেশনের প্রবলেমটা আমরা জবাবদিহিতার মাধ্যমে বেশ কিছু দূর ইমপ্রুভ করতে পারবো, কারণ ওখানে রিসোর্সেস আছে, ওখানে ফান্ডিং আছে, ইনভেস্টমেন্ট আছে। আর পাবলিক সেক্টরে সরকারের ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, না হলে নীতি করেও কোনো লাভ নেই, সেই নীতি বাস্তবায়ন করার মতো রিসোর্সেস থাকতে হবে। আরেকটি কোশ্চেন এসেছে শোয়েব মাহমুদুল হকের কাছ থেকে। তিনি বলেছেন, the rate of C-sections done in Bangladesh is at 32%, whereas other countries have it below 15%. After pulling up the statistics, it was found that 77% of the C-sections done here were medically unnecessary. তিনি আরো কিছু তথ্যপাত্র উপস্থাপন করেছেন এবং উনি প্রশ্ন করেছেন, we have seen several campaigns against this trend. According to a previous comment, BLAST even filed public interest litigation to prevent unnecessary C-sections. Did we see any improvement in the percentage of the trend in recent years? এটাই শেষ শোনার প্রশ্ন। এখানে দুটো জিনিস, একটা হচ্ছে গিয়ে এই মামলাটা ফাইল করা হয়েছে কিন্তু রিসেন্ট ইয়ার্সে, এটা খুব একটা পুরনো মামলা না এবং মামলাটা এখনো বিচারাধীন। মামলা ফাইল করার পরে নীতিমালা একটা প্রণয়ন করা হয়েছে এবং নীতিমালাটাও এখন ফাইন টিউনিং এর মাধ্যমে ফাইন টিউনিং করা হচ্ছে, এবং এই নীতিমালাটাও এক্সটেন্সিভ এক্সপার্টসদের সাথে কনসালটেশনের পরে কোর্টের আদেশের মাধ্যমে যে কমিটিটা গঠন করা হয়েছিল সেই কমিটিটাই তৈরি করেছে। সো এখনো ওভাবে করে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স তো আমরা দেখতে পারিনি, কারণ নীতিমালাটার ডিসেমিনেশনই এখনো হয়নি, রায়টাই মানে রায় তো এখনো আসেনি যেখানে নীতিমালাটাকে ডিসেমিনেট করতে বলা হবে। সো এটা গেল একটা। এবং আরেকটা হচ্ছে যে কোনো পরিবর্তন দেখতে গেলেই তো এটা সময় সাপেক্ষ ব্যাপার, মানে একটা রায় আসার পরেও সেই লড়াই কিন্তু শেষ হয়ে যায় না, সেই রায়ের বাস্তবায়নেও আরো বেশ কয়েক বছর পেরিয়ে যায়, এবং এই পুরো পিরিয়ডটাতে যে একটা জনসচেতনতা সৃষ্টি হয় সেটা গিয়ে হয়তো ইভেন্টুয়ালি রায়ের বাস্তবায়নটাকেও সম্ভব করে তোলে, কিন্তু পুরোটাই সময় সাপেক্ষ ব্যাপার। আমি আশাও রাখি না যে এত দ্রুত কোনো পরিবর্তন আমরা দেখতে পারবো, কিন্তু আমি আপাতত এতটুকুই সন্তুষ্ট যে আমরা সবাই এটা নিয়ে কথা বলা শুরু করেছি। এটা কিন্তু কোনো নতুন ফেনোমেনন না মেডিকেলি অপ্রয়োজনীয় সি সেকশন, মানে আমরা তো সারা জীবনই শুনে এসেছি মানে ফ্যামিলি মেম্বার্স থেকে, বন্ধু বান্ধব থেকে, তাদের অভিজ্ঞতা থেকে যে অপ্রয়োজনীয় সি সেকশন হচ্ছে,
কিন্তু এই ন্যাশনাল লেভেলে যে কনভারসেশনটা শুরু হয়েছে এই মামলাটার মাধ্যমে, সেটা একটা নতুন ফেনোমেনন। সো আশা করছি যে এই কনভারসেশনটা আপনারাও চালু রাখতে আমাদেরকে সাহায্য করবেন। আমরা যত দ্রুত পারি একটা রায়ের দিকে এগিয়ে যাব, যাতে নীতিমালাটার ডিসেমিনেশন পাবলিকের মধ্যে শুরু হয়, এবং তখন আশা করছি প্রথমে অ্যাটলিস্ট এই যে এই ট্রেন্ডটা, এটা আমরা স্লো ডাউন করতে পারবো, যে গতিতে বেড়ে যাচ্ছিল এই গতিতে যাতে না বাড়ে, আর তারপরে আস্তে আস্তে আমরা রিভার্স করব। এবং সর্বশেষ আপনি আরেকটা কথা বলেছেন যে কোনো দেশে না, এটা কিন্তু ভুল তথ্য। অনেকগুলো দেশ আছে যেখানে অপ্রয়োজনীয় সি সেকশনের হার অত্যন্ত আশঙ্কাজনক। তার মধ্যে সবচেয়ে শোচনীয় যে দুটো দেশ ছিল সেটা হচ্ছে চায়না এবং ব্রাজিল। এবং এই তথ্যগুলো কিন্তু আমরা আদালতের সামনে তুলে ধরেছিলাম যে চায়না অ্যান্ড ব্রাজিলের আমাদের থেকেও অনেক শোচনীয় ছিল অপ্রয়োজনীয় সি সেকশনের হারটা, কিন্তু তারা আইনে সংস্কার এনে, জননীতিতে সংস্কার এনে কিভাবে সেই ট্রেন্ডটাকে রিভার্স করেছে, এই তথ্যগুলো আমরা কোর্টের সামনে উপস্থাপন করেছিলাম, যাতে কোর্ট এবং যে কমিটিটা এই নীতিমালাগুলো প্রণয়ন করবে তাদের সুবিধা হয় এই ব্যাপারে এভিডেন্সড বেস গাইডলাইন্স তৈরি করার জন্য। তো আমি ম্যামকে আসলে আবারও ধন্যবাদ জানাতে চাচ্ছি এত সহজভাবে আইনি ব্যাপারগুলো আমাদের সামনে উপস্থাপন করার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য আমাদেরকে। এবং আমি সবাইকে জানাতে চাচ্ছি যে আমাদের আজকের সেশনটি আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। আমি আশা করব আমাদের সাথে যারা লাইভে যুক্ত ছিলেন এবং আমাদের পার্টিসিপেন্টরা তারা তারা খুবই উপকৃত হয়েছেন আজকের সেশনটি থেকে। আমাদের পরবর্তী কোর্স গুলোর, পরবর্তী লেকচার গুলোর সময়সূচি এবং আদার্স ডিটেলস পার্টিসিপেন্টস এবং আগ্রহীদেরকে নির্ধারিত সময় জানিয়ে দেওয়া হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।